ভাবে বেস কারেন্ট যাবে, যেটা যেহেতু অন রয়েছে, তারপরে এটা কালেক্টর কারেন্ট যাবে। আর যেহেতু এখানে মাইনাস ভোল্টটা রয়েছে আর এটা অন, মানে এটা শর্ট সার্কিটেড, তাহলে এইটি গিয়ে এর বেসে গিয়ে লাগছে। তার মানে T3-র বেসটা এই নেগেটিভ পোটেনশিয়ালের সঙ্গে কানেক্ট হচ্ছে, সরি T4-এর বেসটা is connected with the negative potential through T3. আচ্ছা স্যার, তাহলে ওটা T4 এর বেস, কিন্তু স্যার লেখা ওখানে আপনার এই পিডিএফ এ T3 এর বেস। না 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 না, তাহলে ওটা ভুল লেখা আছে। মানে একটু নিচে গেলে স্যার ওই একটা জায়গায় লেখা আছে ওই T3 বেস। আমি সেটাই বলেছি, স্টুডেন্টদের নোট তো, কোন জায়গাটা বলো তো? নেগেটিভ বেস ড্রাইভ লেখা আছে, ওটা পড়ুন একবার। The base of T3 change to minus. The base point of T3 is, না না না, এই লাইনটাই টোটালি ভুল লেখা, এটা কেটে দেবে। এইটা বেস, না না না, এটা পুরো লাইনটাই ভুল, কেটে দেবে। এটা এখানটা লিখতে হবে যে বেস অফ T4 is connected with the negative potential, that is -5 volt through T3. Clear? হ্যাঁ স্যার, তার মানে ওটা হচ্ছে মানে থ্রু T3, মানে T3 আমি কানেক্ট করছি না। না 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 না, T3টা অন হলে T3-র কালেক্টরের সঙ্গে -5 ভোল্ট জুড়েছি, এখানটাতে -5 ভোল্ট জুড়েছি। এখানটাতে -5 ভোল্ট জুড়েছি। এবার যেই এটা অফ, তার মানে এটা অন রয়েছে আর এটা হায়ার পোটেনশিয়াল, তাহলে এখান থেকে বেস কারেন্ট গিয়ে এখান থেকে ফ্লো হচ্ছে, তারপরে এর কালেক্টর কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে এই অ্যাকুমুলেটেড চার্জ, স্টোরেজ চার্জ is going to the common potential through two paths, one as a base current of this, then as a collector current of this. That means when T4 is off, the base of T4 is connected to the -5 volt battery through T3. Clear? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। ওটা এরকম ভুল থাকলে বলবে, কেটে দেবে, ওটা ভুল লেখা আছে। নেক্সট হচ্ছে, নেক্সট পয়েন্ট যেটা আমাদের বাকি ছিল, যে SOA, সেভ, এটা হয় কোয়াজিসেসিভেশন হয়ে গেছে, যে সেভ অপারেটিং এরিয়া অফ বিজেটি ইজ লিমিটেড বাই দ্য সেকেন্ড ব্রেকডাউন। দেখো ক্যারেক্টারিস্টিক্স মধ্যে এখানে শুধু লেখা আছে সেভ অপারেটিং এরিয়া, কিন্তু এখানে স্টেটমেন্টটা হচ্ছে সেভ অপারেটিং এরিয়া অফ বিজেটি ইজ লিমিটেড বাই দ্য সেকেন্ড ব্রেকডাউন। এটা কি সেকেন্ড ব্রেকডাউন কি, ওটা আমরা পরে আসবো। আর এই সেভ অপারেটিং এরিয়া মানে এই যে এরিয়াটা দেখছো, এই যে কতগুলো স্ট্রেট লাইন দিয়ে বাউন্ড করা, এইটা, এই যে এরিয়াটা উইদিন দিস কার্ভ, a part of the y-axis, x-axis and AB, BC, CD and D. This area is called safe operating area. That means the operating area of BJT should lie within this area. That is the operating point of BJT should lie within this area. এটা কি VCE, এটা কালেক্টর কারেন্ট। তার মানে কারো যদি অপারেটিং পয়েন্ট এই আমার এই অ্যারোটার মাথা হয়, তাহলে এইটা হচ্ছে কালেক্টর কারেন্ট আর এইটা হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ ড্রপ। যদি অপারেটিং পয়েন্টটা এখানে হয়, তাহলে অ্যারোর মাথা থেকে এই ভার্টিক্যাল লাইনটা কালেক্টর কারেন্ট আর এইটুকু হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ। ক্লিয়ার? অপারেটিং পয়েন্টটা যদি এই জায়গাটাতে হয়, তাহলে আমার কালেক্টর কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম এবি, মানে এখান থেকে যদি একটা পয়েন্ট মার্ক করে, এটা যে ও, বিসিটার ভ্যালু স্যার তাহলে যে খুব কম হচ্ছে, তাই তো? হ্যাঁ, যদি আমি এখানে অপারেট করি তাহলে ভিসিটা খুব কম আর কালেক্টর কারেন্ট এতটা। ইয়েস স্যার। তার মানে ইউ আর ফ্রি টু অপারেট উইদিন দিস এরিয়া। কিন্তু কেউ যদি এখানে অপারেট করে, দেখো এখানে অপারেট করলে তোমার ম্যাক্সিমাম কারেন্ট লিমিটের মধ্যেই রয়েছে, আর ম্যাক্সিমাম কারেন্ট লিমিট হচ্ছে এটা, তার নিচে অপারেট করছি, আর ম্যাক্সিমাম ভোল্টেজ লিমিটও এটা ভিসি, তারও মধ্যে রয়েছে।
কিন্তু তাও ট্রানজিস্টরটা পুড়ে যাবে, কারণ ওরা টেস্ট করে দেখেছে। এই পয়েন্টটা ক্লিয়ার আর নট? ক্লিয়ার স্যার। স্যার মানে এটা এক্সপেরিমেন্টাল ভাবে বোঝা, রাইট, এক্সপেরিমেন্টালি ম্যানুফ্যাকচারার টেস্ট করে করে দেখেছে যে এর বাইরে অপারেট করা যায় না। তার জন্য এই এবিটাকে বলেছে পিক কারেন্ট লিমিট অফ বিজেটি। ইন এনি কন্ডিশন কারেন্ট শুড নট এক্সিড বিয়ন্ড দিস লিমিট। আর তুমি যখন বিজেটিটাকে অন করবে, এই মাইক্রোফোনটা অন করো, অফ করো, হ্যাঁ, কারেন্ট যখন বিজেটিটা যখন অন হবে তখন দ্য ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান পাস থ্রু দ্য BJT, that is collector current, is limit is from this point to AB. তার মানে this is called peak current limit. তারপর একটা BC, BCটাকে বলা হয়, এখানটা লেখেনি, লিখে নাও, will be damaged if this limit exceed. BCটাকে বলা হয় পাওয়ার লিমিট। এই যে লিখে, এখানটা লিখেছে ABটা পিক কারেন্ট লিমিট, BCটা পাওয়ার লিমিট, সিডিটা সেকেন্ড ব্রেকডাউন লিমিট। সেকেন্ড ব্রেকডাউন ইউনিট না, সেকেন্ড ব্রেকডাউন লিমিট, সেকেন্ড ব্রেকডাউন লিমিট, সেকেন্ড ব্রেকডাউন লিমিট, ইউনিট না। এখানে যেমন লিমিট লিখেছে। আর ডিটা আছে ভোল্টেজ লিমিট, ম্যাক্সিমাম ভোল্টেজ লিমিট। ডিটা আছে ম্যাক্সিমাম ভোল্টেজ লিমিট। এটা আমি বুঝলাম যে বিজেটি থ্রু কারেন্ট ক্যানট এক্সিড বিয়ন্ড এবি। বিসিটা পাওয়ার লিমিট। এবার ধরো তুমি যদি এইখানটাতে অপারেট করো, then what is the power handled by the BJT? This collector current into this voltage drop. Clear? Yes, sir. If someone operate here, this is the collector current, this is voltage drop, so this is permissible. If this point is the operating point, so collector current is this, voltage drop is this, so BJT will be damaged, will be heated up, because they have shown by doing experiment on this particular BJT. That is, under any condition, the operating point should lie within this BC or below this, not beyond this. This is the maximum power limit. Clear? Yes, sir. Secondly, আগে এই সেকেন্ড ব্রেকডাউন লিমিটটা পরে আসছে। এবার ডিটা আছে ম্যাক্সিমাম ভোল্টেজ লিমিট। তার মানে কালেক্টর অ্যামিটারের ভোল্টেজ মধ্যে ভোল্টেজ ড্রপ এর বেশি হবে না। দিস ইজ দ্য ভোল্টেজ ড্রপ বিটুইন collector and emitter, maximum voltage, peak voltage limit. The maximum voltage limit that can be applied between collector and emitter. This is the maximum voltage. That is the maximum voltage drop between collector and emitter. Now, similarly, তোমার অপারেটিং পয়েন্ট এমন হবে যে এই সিডি লাইনের উপরে থাকবে অথবা নিচে থাকবে, উপরে গেলেই পড়ে যাবে আর কি। নেক্সট কোশ্চেন হচ্ছে সেকেন্ড ব্রেকডাউন লিমিট কি। সেকেন্ড ব্রেকডাউন লিমিট, সাপোজ উই হ্যাভ এ বিজেটি অ্যান্ড উই হ্যাভ অ্যাপ্লাইড দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ বিয়ন্ড দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ বিটুইন কালেক্টর and emitter. What will happen? BJT will damage. We have applied or we have passed through the current which is beyond the maximum current limit AB, then the BJT will be damaged. If the operating point is such that the power handled by the BJT is more than the permitted value beyond this curve, then BJT will be damaged because of any of the undesirable situation if you have created. Peak current পাঠিয়ে দিয়েছো, পাওয়ার বেশি হ্যান্ডেল করেছো, ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তাহলে বিজেটিটা ড্যামেজ হয়ে যাবে। তখন we call it the breakdown of BJT has taken place. ফার্স্ট কথাটা কেউ বলে না, এটা ইমপ্লাইড, যেটাকে বলে ফার্স্ট ব্রেকডাউন। সেকেন্ড ব্রেকডাউন কি? সেকেন্ড ব্রেকডাউন is such a phenomena that happens during the turn off of BJT. You have turning on a BJT, nothing will happen. The BJT is in on condition, peacefully, smoothly it is running. But while turn off the BJT from a certain condition, the BJT will be damaged. As it is not damaging during the turn on,
it is not damaging in one condition. It is damaged during the turn off. That is why it is called second breakdown. যদি বিজেটিটা অন করতে গিয়ে পড়ে যেত সেটা বলা হতো ফার্স্ট ব্রেকডাউন, অন কন্ডিশনে যদি পড়ে যেত সেটাও বলা হতো ফার্স্ট ব্রেকডাউন, যেটা আমি আগে বললাম। কিন্তু এটা এমন যে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু অফ করতে গেলে পড়বে। কিন্তু বিজেটি যদি রানিং কন্ডিশনে থেকে যেত আরো 2 ঘন্টা কিচ্ছু হতো না, কিন্তু সাডেনলি অফ করতে গেলে বিজেটিতে পড়ে যাবে। এটাকে বলে সেকেন্ড ব্রেকডাউন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? সেকেন্ড ব্রেকডাউনের সময় যখন বিজেটিটাকে তুমি অফ করতে যাও, ধরো এই বিজেটিটাকে নিলাম, এটাকে তুমি অন করেছিলে, এখান থেকে কারেন্ট যাচ্ছে, কালেক্টর কারেন্ট। এটাকে যে অফ করতে যাবে তখন এই কারেন্টটা তো আস্তে আস্তে ডিকে করবে, ডিকে করে 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 আস্তে আস্তে জিরো হয়ে গেল কালেক্টর কারেন্ট। এই কারেন্টটা যে ডিকে করবে, তুমি যদি ক্রস সেকশনটা দেখো, বিজেটি যখন অন ছিল এই পুরো জাংশন, এই পুরো হোল ক্রস সেকশন দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, রাইট? এবার যেই অফ করতে যাওয়া হয় তখন এই কারেন্টটা অল্প এরিয়া দিয়ে পাস করে। দ্যাট ইজ ডিউরিং দ্য টার্ন অফ বিজেটি, কারেন্ট ডিকে থ্রু দ্য বিজেটি থ্রু এ স্মল এরিয়া অফ দ্য বেস junction, not through the whole base junction. As the path of cross section of current decreases, current density increases, so temperature rise increases, the BJT will be damaged. Is it clear or not? That is inherent property of BJT. এটা হয়। মানে স্যার অন্য পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসে কি এই জিনিসটা হতে পারে? খুব রেয়ার। This is the BJT is the only power electronic device which suffer from the problem of second breakdown. IGBT তে কিছুটা হয়, খুব স্লাইট, কিন্তু এফেক্টটা খুব কম। মেইনলি BJT। ক্লিয়ার? তার মানে কেমন একটা ডিস্টার্ব হচ্ছে, মাঝে মধ্যে এটা চলে আসছে আর কি। এই জন্য সিডিটাকে বলা হয় সেকেন্ড ব্রেকডাউন লিমিট। কি লেখা আছে? সেকেন্ড ব্রেকডাউন phenomena occurs only in BJT. It takes place during the turn off of BJT. During turn off, the current decays through a small area of the base, producing high current density, and temperature rise of the temperature rise along the current path will be very high and will be melted. ওই কারেন্টের পাথটা মেল্ট করে যায়, and the hot spot will be created. হট স্পট মানে ওই যে জায়গাটা মেল্ট করে গেছে সেখানটা মেল্ট করে যায়, generated, and BJT will be damaged. This is called second breakdown. Clear? Yes sir. হটস্পট মানে যেখানটা মেল করে যায় ওখানে একটা বুদবুদের মতো হয়ে যায় আর কি। কোন জায়গায় কোনো একটা মেটাল মেল করে গেলে যেমন একটা উঁচু হয়ে থাকে আর কি, ওটাকে বলে হটস্পট। তার মানে ইন এনি কন্ডিশন তুমি যদি এইখান থেকে বিজিটিকে অফ করতে যাও, নাথিং উইল হ্যাপেন। এই লাইনের উপর থেকে অফ করতে যাও কোনো কিছু হবে না, কিন্তু এরকম একটা জায়গা থেকে অফ করতে গেলে বিজিটিটা ড্যামেজ হয়ে যাবে, যদিও দেখো এটা পিক কারেন্টের মধ্যে রয়েছে, পিক ভোল্টেজ লিমিটের মধ্যে রয়েছে। সুতরাং এই এরিয়ার মধ্যে তোমাকে অপারেট করতে হবে আর কি। লাস্ট পয়েন্ট, দ্য গেইন অফ বিজেটি বিটা, যেটা রেশিও অফ কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, and it is defined in the active region or linear region, is small. এর ভ্যালুটা হয় 10 থেকে 15। আমি আগে বলেছিলাম এখানটা বোধহয় এই যে কি একটা এই ভাইরাসের জন্য ডিস্টার্ব আসছে, কিছুক্ষণ বাদে বাদে চলে আসছে। স্যার ওই কারেন্টটা যে ন্যারো হয়ে যাচ্ছে ওটা কি শুধু স্যার
বলো। কারেন্টটা যে স্যার ন্যারো হয়ে যাচ্ছে যখন অফ করতে যাচ্ছি, মানে কারেন্ট ফ্লোয়িং এরিয়াটা, হ্যাঁ, ওটা কি স্যার বেস এরিয়াতেও হয় নাকি এমিটার শুধু কালেক্টর? বেস 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 এরিয়াতে আর কি, আচ্ছা বেসটাই মেল করে যায় আর কি। স্মল এরিয়া অফ দ্য বেস, এই দেখো অ্যারোটা দেখেছো, স্মল এরিয়া অফ দ্য বেস, রাইট? There আছে the gain of the BJT is very small, only বিটার ভ্যালু 10 থেকে 15 হয়। তাহলে কি করা যাবে? এই বিটাটা কখন দরকার? when BJT is operated in the amplifier mode. You want to on the amplification of current. বেস কারেন্ট 20, তোমার কালেক্টর কারেন্ট দরকার হচ্ছে 40, তাহলে গেইন কত হবে? 20, রাইট? তোমার বেস কারেন্ট 20, তুমি কালেক্টর কারেন্ট চাও 60, তাহলে গেইন কত হবে? 30, রাইট? তাহলে গেইন শুড বি ইনক্রিজ। স্যার 3 হবে 3 না স্যার, আপনি 60 আর 20 বলছেন। 3 হবে। ভাগ করলে যেটা হয় আর কি, রাইট? তাহলে এইভাবে গেইনটাকে যদি বাড়াতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ট্রানজিস্টরকে ক্যাসকেডে কানেক্ট করতে হয়, and this is called Darlington connection or Darlington, এখানে একটা পেয়ার কথাও লিখতে হলো, PAIR, Darlington পেয়ার কানেকশন or ক্যাসকেড কানেকশন। কি করা হয়? একটা ট্রানজিস্টর T1 তার গেইন হচ্ছে বিটা 1, আর একটা ট্রানজিস্টর T2 গেইন হচ্ছে বিটা 2। এটা বায়াসিং সাপ্লাই, এখানে প্রথমে এই ট্রানজিস্টরটাকে ড্রাইভ করা হয়, এখানে তো কালেক্টরে সাপ্লাই দেওয়া রয়েছে, এবার এর বেসে কারেন্ট পাঠালে এর কালেক্টর কারেন্ট যাবে, এর কালেক্টর কারেন্ট গিয়ে এর বেসকে ড্রাইভ করবে, তখন এর কালেক্টর কারেন্ট ফ্লো হবে। তার মানে আমার আলটিমেটলি এই প্যাকেজের দিস ইজ দ্য বেস কারেন্ট, দিস ইজ দ্য কালেক্টর কারেন্ট। এরকম করলে প্রুভ করা যায়, এটা যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে, রশিদের বইয়ে কষে দেওয়া আছে, প্রুভ করা যায় যে এই ওভারঅল প্যাকেজটার, এটা একটা 3 টার্মিনাল ডিভাইস, 1 2 3, এটা বেস, এটা কালেক্টর, এটা এমিটার, তাহলে এই প্যাকেজটার ওভারঅল গেইন হয় অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বিটা 1 ইন্টু বিটা 2। এটা ছোট্ট একটা ডেরিভেশন আছে, যদি চাও বইয়ে দেখে নিতে পারো আর কি। কারণ এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, তাহলে ওভারঅল প্যাকেজটার গেইনটা হচ্ছে 10। সিমিলারলি এটাকে যদি আবার ক্যাসকেড করো, বায়াসিং সাপ্লাই দাও তৃতীয়টাতে, তাহলে বিটা ওভারঅল হচ্ছে বিটা 1 ইন্টু বিটা 2 ইন্টু বিটা 3। এইভাবে by increasing the transistor in cascade we can increase the gain of the BJT. Clear? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, নেক্সট হচ্ছে এই অবধি আমরা বিজেটি কমপ্লিট করলাম, পাওয়ার ড্যাট কমপ্লিট করলাম। এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কোশ্চেন করতে পারো, অথবা পড়তে গিয়ে অসুবিধা হলে কিছু ভুল টুল থাকলে আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন। আমরা নেক্সট শিফট করে যাচ্ছি সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, SCR। তোমরা হয়তো স্যার বলছি উপরের স্যার ডার্লিংটন কানেকশন, ওখানে স্যার IC1 ইকুয়াল টু IB2 করা, ওটা স্যার ওই IC1 ওটা তো কালেক্টর স্যার, এমিটার না? আরেকবার বলো এটা। হ্যাঁ স্যার এটা না, কিন্তু এই কারেন্টটা যেটা ফ্লো হবে কিন্তু কালেক্টর কারেন্ট যাবে, কালেক্টর কারেন্ট যাবে এইটা। আচ্ছা আচ্ছা। এর ক্ষেত্রে কি হবে? বেস কারেন্ট প্লাস এমিটার কারেন্ট ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট। এটাকে যদি এমিটার বলো, এমিটার কারেন্ট বলে ডাকো, সেটা কি বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে তুমি যদি এই জায়গার কারেন্টের কথা বলো, তাহলে এটা এমিটার কারেন্ট, কিন্তু দেখো সেটা তারপর এই কালেক্টর কারেন্ট, কিন্তু এর মধ্যে বেস কারেন্টটা ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। ইট ইজ এ সেমি কন্ট্রোল সুইচ। সেমি কন্ট্রোল কাকে বলেছিলাম? ইটস টার্ন অন by the application of control signal, but it cannot turn off the device by the application of control signal. Clear? That is half কাজ করতে পারি, শুধু অন করতে পারি, অফ করতে পারি না। That is why it is called semi control switch structure. It is a 4-layer device having 3 junctions, J1, J2 and J3. আমি আগে এইভাবেই দেখাচ্ছি,
ফ্ল্যাট করে এন পি এন পি, উল্টো দিক দিয়ে যদি বলি পিএন পিএন। এই এনটাকে বলা হয়, এই টার্বিয়ালটাকে বলা হয় ক্যাথোড। এটা এই হ্যাজ দেওয়া আছে মেটালিক কন্টাক্ট, এটা ক্যাথোড, পি এর দিকটি অ্যানোড, আর এটাকে বলা হয় গেট। এই ক্যাথোডের দিকে যে পিটা রয়েছে, কিন্তু ওই ট্রানজিস্টরের মতো রিয়েল লাইফে স্ট্রাকচারটা হয় এরকম, এটা অ্যানোড, এটা এন, এটা একটা পি, আর এই এনটা হচ্ছে ক্যাথোড। তার মানে দিস এন লেয়ার ইজ স্যান্ডউইচড উইথ দ্য পি লেয়ার, এর মধ্যে কেটে বসিয়ে দেওয়া হয় যাতে এই গেট আর ক্যাথোডের মধ্যে ডিস্টেন্সটা কম হয়, তাতে গেট সিগন্যালটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়, ক্যাপাসিটিভ এফেক্টিভ কম আসে। রিয়েল লাইফে এরকম হয় না, কিন্তু বই টইগুলোতে এভাবেই আঁকা থাকে অনেক সময়। কিন্তু দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ ট্রানজিস্টার। যদি পি টাইপ হয় তাহলে এটা পি এন পি এন, এন পি এন পি। ক্লিয়ার? শুধু গেট কাটাদের মধ্যে ভোল্টেজটা ইজিলি অ্যাপ্লাই করা যায়। যখন অন করা হয় তখন ট্রানজিস্টরের যেমন এমিটারের রেসপেক্টে বেসে দেওয়া হয়, এইটা ছিল এমিটার আর এটা ছিল বেস, এখানে ক্যাথোডের রেসপেক্টে গেটে দেওয়া হয়। ওয়ার্কিং প্রিন্সিপাল কি? দিস ইজ এ সার্কিট সিম্বল, ডায়োডের মতো সার্কিট, শুধু এই জাংশন পয়েন্ট থেকে একটা এরকম লাইন টেনে এটাকে গেট বলা হয়। তাহলে এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি? ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে অ্যানোড পজিটিভ, এখানে দেয়নি, অ্যানোড পজিটিভ এখানে প্লাস রেসপেক্ট টু ক্যাথোড। যদি ডায়োড হতো তাহলে ইট কন্ডাক্টস, কিন্তু যেহেতু এটা গেট, এটা কন্ট্রোল ডিভাইস, সেমি কন্ট্রোল ডিভাইস, কন্ট্রোল করছে কিন্তু হাফ কন্ট্রোল আর সেমি কন্ট্রোল, তাহলে এটা ইট ইজ ফরওয়ার্ড biased. When anode is positive with respect to cathode, SCR will be forward biased, but will not conduct any current until a positive voltage in the form of a pulse with a specified width is given at the gate with respect to the cathode. তার মানে এখানে প্লাস এখানে মাইনাস দিলে ডিভাইস ইজ ফরওয়ার্ড বায়াস, বাট ইট উইল নট কন্ডাক্ট। ইট উইল কন্ডাক্ট when a positive voltage is applied at gate with respect to ক্যাথোডের রেসপেক্টে গেটে একটা পজিটিভ দিতে হবে in the form of a pulse which should be at the certain width, then SCR will be turned on. Once it turn on, the gate loses control over the device and SCR will be brought back to off state only by reducing the current through the device SCR below a minimum current called holding current. দেখো বোঝা গেছে কি না? হ্যালো, এই বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। দেখো আমি একবার রিপিট করছি যে SCR এর অ্যানোড ইজ পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড, SCR is ready to conduct, it is called forward biased. Diode forward biased hole it would conduct current, but SCR forward biased means it will not conduct current until a positive voltage is applied at gate with respect to cathode in the form of a pulse with such a specified thickness. তার মানে একটা পালস দিতে হবে, যে পালসটা নট অ্যান ইম্পালস, ইট হ্যাজ এ সার্টেন উইথ, pulse has a certain width, right? Then the SCR will be conduct. Once it conduct, the SCR will remain on. If we remove the gate signal, after it becomes on, the SCR will remain on. It does not matter whether gate voltage is in the form of a pulse is there or not. The SCR will remain on. It will be off when current through the device falls below a minimum current called holding current. হোল্ডিং কারেন্ট কি সেটা আমরা পরে আসবো। এটুকু বোঝা গেছে, হোল্ডিং কারেন্ট ইজ এ মিনিমাম কারেন্ট রিকোয়ার্ড টু কিপ দ্য SCR ইন অন কন্ডিশন। হোল্ডিং কারেন্টের নিচে ডিভাইস কারেন্ট হয়ে গেলে SCR অফ হয়ে যাবে, রাইট? এইবার আমরা দেখি যে ধরো তুমি একটা ফরওয়ার্ড ভোল্টেজ দিলে, অ্যানোড পজিটিভ দিলে ক্যাথোড নেগেটিভ দিলে,
গেট সিগন্যাল 0, কোনো গেট সিগন্যাল দাওনি, অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ। তাহলে কি হবে, এই ভোল্টেজটা যদি 30 ভোল্ট হয় তাহলে 3টে জাংশন আছে, এখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট এপিয়ার করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই জাংশনেই ভোল্টেজটা ড্রপ হবে, এই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা শুধু জাংশনেরই রয়েছে, লেয়ারটা এখানেই রয়েছে ডিপ্লেশন লেয়ার। তাহলে 30 ভোল্ট অ্যাপ্লাই করলে এখানে +30, এখানে -30 দিলে যদি দাও তাহলে 10 10 10 পোলারিটি কিরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে জাংশন J1টা কি, ফরওয়ার্ড বায়াসড, P + N - ফরওয়ার্ড বায়াসড। J3টা কি, P + N - ফরওয়ার্ড বায়াসড। কিন্তু J2টা P - N+ রিভার্স বায়াসড। when forward voltage is applied, forward মানে anode plus cathode negative, then J1 J3 forward biased, J2 reverse biased। তিনটে জাংশনে তিনটেকেই ফরওয়ার্ড বায়াসড হতে হবে যদি ডিভাইস কন্ডাক্ট করতে হয়। তাই দুটো জাংশন ফরওয়ার্ড বায়াসড, একটা রিভার্স বায়াসড, ওই জন্য ডিভাইস কন্ডাক্ট করে না। এইবার যদি উল্টোটা করো, যে ক্যাথোড পজিটিভ অ্যানোড নেগেটিভ, রিভার্স ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, when reverse voltage is applied, তাহলে এটা প্লাস দিয়েছো মানে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। দেখো এটা রিভার্স বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। তাহলে J2 J3 J1 J3 রিভার্স বায়াস, J2 ফরওয়ার্ড বায়াস। সেক্ষেত্রে এখানে রিভার্স দিকে কারেন্ট যাবে না, কারণ দুটো জাংশন রিভার্স বায়াস রয়েছে, এখানে একটা জাংশন রিভার্স বায়াস রয়েছে। তার জন্য ফরওয়ার্ড ভোল্টেজ দিলেও এটা কন্ডাক্ট করে না, রিভার্স ভোল্টেজ দিলেও কন্ডাক্ট করে না। এটা এবারে গেটেও একটা কোশ্চেন এসেছিল এবারে দিয়ে, এরকম রিভার্স ভোল্টেজ দিয়ে বলছে কোনটা রিভার্স বায়াস জাংশন, কোনটা ফরওয়ার্ড বায়াস জাংশন, তিনটে অপশন ছিল আর কি, খুব সিম্পল যদিও আর কি। তার মানে এর থেকে আমি একটা জিনিস ক্লিয়ার, SCR can withstand forward voltage and reverse voltage of the same magnitude। 30 ভোল্টকে পজিটিভ ফরওয়ার্ড করেছি আবার রিভার্স করেছি, তা তো ডিভাইস ব্লক করেছে। দ্যাট ইজ SCR has bidirectional voltage blocking capability, equal bidirectional voltage blocking capability। ক্লিয়ার এই পয়েন্টটা? হ্যাঁ স্যার। তার মানে ফরওয়ার্ড ভোল্টেজ দিলেও একে ব্লক করে উইদাউট গেট সিগন্যাল, এটাকে বলা হয় ফরওয়ার্ড ভোল্টেজ ব্লকিং ক্যাপাবিলিটি। আবার রিভার্স ভোল্টেজ দিলেও রিভার্স ভোল্টেজকে ব্লক করে, এটাকে বলা হয় রিভার্স ভোল্টেজ ব্লকিং ক্যাপাবিলিটি। তার মানে SCR হ্যাজ ইকুয়াল ফরওয়ার্ড ভোল্টেজ অ্যান্ড রিভার্স ভোল্টেজ ব্লকিং ক্যাপাবিলিটি। এই ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, ইয়েস। এটা হচ্ছে SCR এর একটা ইউনিক ফিচার। এই প্রপার্টিটা আদার কোনো পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের নেই, লেখাই আছে একবার, এটা SCR এর একটা অ্যাডভান্টেজ। অন্য কোনো পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস এক্সেপ্ট অন টাইপ অফ G2, সেটা আমরা পরে আসবো, আপাতত ধরে নেওয়ার কারোরই এই প্রপার্টিটা নেই। তার জন্য SCR এখন ধরা হয় একটা অবসোলেট ডিভাইস, কারণ এর সুইচিং ফ্রিকোয়েন্সি লেস। সুইচিং ফ্রিকোয়েন্সি লেস হওয়ার জন্য এটা দিয়ে কনভার্টার বানালে ওয়েট, সাইজ, কস্ট অফ দ্য কনভার্টার ইনক্রিজেস। কিন্তু এর কতগুলো ইউনিক ফিচার আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা, ইট হ্যাজ ইকুয়াল বাইডিরেকশনাল ভোল্টেজ ব্লকিং ক্যাপাবিলিটি ইন সাচ আন অ্যাপ্লিকেশন হোয়ার equal forward and reverse voltage blocking is required, then there are no other option but to use SCR। যেখানে হাই ফরওয়ার্ড ভোল্টেজ এন্ড হাই রিভার্স ভোল্টেজকে ব্লক করতে হয়, যেমন কারেন্ট সোর্স ইনভার্টার আমরা পড়বো পরে, সেখানে SCR ছাড়া আর কোনো রাস্তা নেই। তার জন্য এটা স্টিল ইন দ্য মার্কেট। সেকেন্ড হচ্ছে আরো কেন কোনো কারণে মার্কেটে রয়েছে, ব্লক করতে গেলে তো স্যার এখানে হচ্ছে ওই গেটে তো হচ্ছে
যে ওই পজিটিভ ভোল্টেজে কোনো রকম যে দেওয়া যাবে না, তাই তো? না 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 না, সেটাই তো ফরওয়ার্ড ভোল্টেজ বা রিভার্স ভোল্টেজ। আমি গেটে কোনো ভোল্টেজ দেবো না, কিন্তু ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করবো, ডিভাইস অফ থাকবে। ইয়েস স্যার, ওটাই। রাইট? তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ, লেখা আছে, এটা লিখতে হবে আর কি। সেকেন্ড হচ্ছে এসসিআর কেন এখনো মার্কেটে আছে, খুব রেয়ার কোম্পানি ম্যানুফ্যাকচার এসসিআর, কারণ সবাই এখন হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস ইউজ করে, যাতে কনভার্টার বানালে ওয়েট সাইজ কস্ট রিডিউসড হয়, যেটা মেইন টার্গেট। সেকেন্ড হচ্ছে এটা অ্যাভেলেবেল খুব হাই পাওয়ার, হাই কারেন্ট, হাই ভোল্টেজ রেটিং এ। নেক্সট হচ্ছে এটা খুব রোবাস্ট, খুব রাফলি হ্যান্ডেল করা যায়, ধাক্কা লাগলে তো হাত দিয়ে পড়ে গেল, নাথিং উইল হ্যাপেন। এই কারণগুলোর জন্য এই লেখা আছে এখানে যে কথাগুলো বলেছি। সেকেন্ড অ্যাডভান্টেজ অফ এসসিআর is that it can handle high voltage and high current simultaneously. It can be used in high power circuit, even in the megawatt range. Third advantage, it is very robust device, can be handled roughly. It interests advantage. Disadvantage কি? এটা কি প্রবলেম হয়ে রয়েছে? Disadvantage কি? Switching frequency of SCR is less. As a result, the weight size and cost of the converter increases. It can operate satisfactorily at power frequency range only, by maximum 0 to 400 Hz, যেটা আমরা পাওয়ার ফ্রিকোয়েন্সি বলেছিলাম। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে ভেরি ডিফিকাল্ট টু টার্ন অফ when used in DC circuit, right? ধরো এটা প্লাস, এটা মাইনাস, ফরওয়ার্ড বায়াস, ক্যাথোডের রেসপেক্টে গেটের সিগন্যাল দিয়েছো, এসসিআর দিয়ে কারেন্ট যাচ্ছে। এবার এই কারেন্টটাকে কোন কারেন্টের নিচে যেতে হবে যদি অফ হতে হয়? হোল্ডিং কারেন্ট। হোল্ডিং কারেন্টের। তাহলে এই কারেন্টটাকে আমাকে আস্তে আস্তে কমাতে হবে। কি করে কমাতে পারি? দেয়ার আর সেভারেল টেকনিক্স। আমি এই যে লোড রেজিস্ট্যান্স, সেটা রেজিস্ট্যান্সটাকে বাড়াবো, বাড়িয়ে 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 তখন কারেন্ট আস্তে আস্তে কমতে থাকবে। এখানে যদি লোড রেজিস্ট্যান্সটা দিয়েছি, এখানে এটাকে ক্লোজ করে এখানে ভোল্টেজ সোর্স দিয়ে এখানে লোড দিয়েছে, এই রেজিস্ট্যান্সটা বাড়ালে এটা আস্তে আস্তে কারেন্টটা কমবে, হোল্ডিং কারেন্টের নিচে গেল, কমে গেল আর কি। রাইট? এটা ডিসি অ্যাপ্লাই করেছি। যদি আমি এসি সার্কিট অ্যাপ্লাই করতাম, তাহলে এখানকার ভোল্টেজটা সাইনোসয়েডালি ভেরি করছে। এবার 0 পজিটিভ পিক গিয়ে আবার যখন নেগেটিভ 0 ক্রসিং আসবে, তখন ভোল্টেজ 0, তখন কারেন্ট কত? যখন এসসিআর এর অ্যাক্রসে ভোল্টেজটা 0 ক্রস করছে, 0, তখন এসসিআর কি হবে? অফ হয়ে যাবে। অফ। তার মানে 0টা অবভিয়াসলি হোল্ডিং কারেন্টের ভ্যালু যাই হোক, 0টা ইজ অলওয়েজ লো ভ্যালু। তার মানে ইন এসি সার্কিট SCR will be automatically turned off on every 0 crossing of the AC supply. Clear? স্যার এটা আরেকবার রিপিট করুন। SCR এর এখানে তুমি একটা এসি সোর্স দিয়েছো, একটা সার্কেল দিয়ে সাইন ওয়েভ দিয়ে একটা সার্কিটটা লোড দিয়ে ক্রস করেছো, তাহলে এখানে তো একটা এসি ভোল্টেজ আছে, রাইট? এই এসি ভোল্টেজে যখন 0 থেকে হায়ার হয়েছে, আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি অ্যানোডে, ক্যাথোডে নেগেটিভ সাপ্লাই, নেগেটিভ হাফ, রাইট? এবার এই ক্রস করতে করতে ভোল্টেজটা যখন 0-তে যাচ্ছে, তখন এখানকার ভোল্টেজ 0 ক্রস 0, ভোল্টেজ 0 মানে কারেন্ট 0, কারেন্ট 0 মানে বিলো হোল্ডিং কারেন্ট, SCR will be automatically turn off. তার মানে SCR কে একটা পজিটিভ 0 ক্রসিং এ অন করতে হয়, আর নেগেটিভ 0 ক্রসিং এ অটোমেটিক্যালি অফ হয়ে যায়। পজিটিভ 0 ক্রস থেকে একটু উপরে উঠলে অন করতে হয়, যে অ্যাটলিস্ট অ্যানোডে কিছুটা ভোল্টেজ আসুক, আর নেগেটিভ 0 ক্রসিং এ অটোমেটিক্যালি অফ হয়ে যায়। You need not make an extra arrangement to turn it off. Clear?
হ্যাঁ স্যার। পজিটিভ অন করার ওটা বুঝলাম। ধরো একে দেখাতে পারলে ভালো। ধরো এটা একটা সাইন ওয়েভ আছে, পজিটিভ 0 ক্রস করে ভোল্টেজটা বাড়ছে, তবেই তো এখানে ভোল্টেজটা আসছে, পজিটিভ ভোল্টেজ। আচ্ছা এখানে আচ্ছা পজিটিভ ভোল্টেজ রেসপেক্ট টু দিস, সেটাও একটা হ্যাঁ মিনিমাম ঠিক ভোল্টেজ আছে। হলো, ক্লিয়ার। তারপরে তুমি এসি থেকে এখানে পজিটিভ ভোল্টেজ ধরো এসির পিকটা ধরো 100 ভোল্ট, এখানে ধরো 10 ভোল্ট হয়েছে, তখন এসি একটা ফরওয়ার্ড বায়াস, তখন তুমি ক্যাথোডের রেসপেক্টে গেটে একটা পালস দিলে, তখন এসি একটা অন হলো, আস্তে আস্তে এখানকার ভোল্টেজটা বাড়লো, রাইট? হ্যাঁ স্যার। তখন এসি একটা টার্ন অন হলো। আবার যখন নেগেটিভ 0 ক্রসিং হয়ে গেল, অটোমেটিক্যালি অফ হয়ে গেল, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই অবধি হলো। এখানে কোন লেয়ারটা লাইটলি ডোপ ওটা পড়ে নিও আর কি। এইবার মেথডস অফ টার্ন অন অফ এসসিআর, কি কি মেথডে এসসিআর কে অন হতে হয়। দেখো, এক, methods of turn on. SCR can be turned on by the following methods. See? দেখো, by applying high voltage across the device without any gate signal. তুমি গেটে কোনো সিগন্যাল দাওনি, কিন্তু অ্যানোডে খুব হাই ভোল্টেজ দিয়েছে উইথ রেসপেক্ট টু ক্যাথোড, তখন এসিআরটা টার্ন অন হয়ে যায় অনেক সময়, কিন্তু এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ফেনোমেনা, এটাকে অ্যাভয়েড করা হয়, ক্লিয়ার? দিস হাই ভোল্টেজ শুড বি গ্রেটার দ্যান দ্য, এটা কি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ভোল্টেজ যেটাকে ব্লক করছিল তার থেকে হাই ভোল্টেজটা বেশি হতে হবে। দিস হাই ভোল্টেজ শুড বি greater than the forward and reverse blocking voltage. This method might damage the device or junction, so not used practically. Clear? Yes, sir. তার মানে ধরো এই ফরওয়ার্ড ভোল্টেজ ব্লক করতে পারে আমার 1000 ভোল্ট, তার থেকে বেশি দিলে সে ব্লক করতে পারবে না, সে কিন্তু টার্ন অন হয়ে যাবে, কিন্তু এই টার্ন অনটা ডিস্ট্রাকটিভ টাইপের ফেনোমেনা হয়ে যেতে পারে, কারণ অন তো হলো কিন্তু বেশিরভাগ সময় ড্যামেজ হয়ে যায়। তো বাই অ্যাপ্লাইং হাই ভোল্টেজ টু গেটের ভোল্টেজের উপর এটা হচ্ছে ওই ডিপেন্ড করছে না, তাই তো? করছে না, আসলে হাই ভোল্টেজ দিলে ওই গেটে যে চার্জটা দরকার হয় নর্মাল ক্ষেত্রে ওটাই লিকেজ হয়ে এসে অ্যাকুমুলেট হয়, কারণ ডিভাইসের লিকেজ কারেন্টটা ইজ টেম্পারেচার, হাই ভোল্টেজ ডিপেন্ডেন্ট অ্যান্ড টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কোনো ডিভাইসের পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের লিকেজ কারেন্ট ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, ওয়ান ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড টেম্পারেচার অফ দ্য ডিভাইস। এখানে হাই ভোল্টেজ হলে একটা কারেন্ট লিকেজ হয়, সেই লিকেজ কারেন্টটা অ্যাক্ট অ্যাজ এ গেট কারেন্ট অফ এসসিআর, ক্লিয়ার? গেটে ভোল্টেজ দিয়ে যে কাজটা করা হয় ওই লিকেজ কারেন্টটা ডিউ টু হাই ভোল্টেজ ডু দ্য সেম থিং। ওকে স্যার, ওকে স্যার, বুঝতে এটা পেরেছি। আমরা যখন টু ট্রানজিস্টর মডেল পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো। ওকে, বুঝতে পেরেছি। তো এটা করা হয় না বিকজ ইট ইজ এ ডিস্ট্রাকটিভ ফেনোমেনা and it may damage the device. Second, by applying high dV/dt across SCR, তার মানে এই SCR এর অ্যাক্রসে অ্যানোডের রেসপেক্টে ক্যাথোডের রেসপেক্টে অ্যানোডে এই ক্যাথোডের রেসপেক্টে অ্যানোডে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, তার রেট অফ রাইজ অফ ভোল্টেজ ইজ ভেরি হাই। এরকম ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি খুব স্লো প্যাটার্ন, তাহলে ডিভিডিটি হাই, লো ডিভিডিটি আরো লো। তুমি যদি ডিভি/ডিটি কে এরকম হাই করো, ডিভি/ডিটি হাই, তাহলে ডিভাইসটা টার্ন অন হয়ে যেতে পারে। কিন্তু তার জন্য কত ডিভি/ডিটি তুমি অ্যাপ্লাই করবে অ্যাক্রস দ্য ডিভাইস সেটা ম্যানুফ্যাকচারার মেনশন করে দেয়। আমি যখন
আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ বিজেটি পড়েছিলাম আর কি, রাইট? আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ অন অফ টাইপ কন্ট্রোলার, যে ডিভাইস শুড উইথস্ট্যান্ড হাই ডিবি বাই ডিটি অ্যান্ড হাই ডিআই বাই ডিটি। খেয়াল আছে? হ্যাঁ স্যার ছিল। হ্যাঁ, তাহলে সে যদি পারে তাহলে এতে হাই ডিবি বাই ডিটি আসলেও এ আনওয়ান্টেড টার্ন অন হবে না বা ড্যামেজ হবে না। তাহলে ডিভাইসের অ্যাক্রসে হাই ডিবি বাই ডিটি অ্যাপ্লাই করলে দ্য ডিভাইস উইল নট বি ড্যামেজড। তার মানে by applying high DVDT across the SCR, the voltage magnitude needs not be too high. এখানে কিন্তু ভোল্টেজের যে ম্যাগনিটিউডটা বেশি হওয়ার দরকার নেই। এখানে যেটা লিখেছে না যে ডিভি বাই ডিটির ক্ষেত্রে আর কি, যখন তুমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলে সেটা ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ রিভার্স ব্লকিং ভোল্টেজের বেশি হওয়ার দরকার ছিল, তাই তো? এখানে কিন্তু যে ভোল্টেজটা বেশি হওয়ার দরকার নেই, বাট দ্য রেট অফ রাইজ অফ ভোল্টেজ ইজ ভেরি হাই। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ডিভাইসটা, বাট দিস ইজ অলসো নট ইউজড হাই ডিভি বাই ডিটি ইন রিয়েল লাইফ। আর একটা কি হয়, বাই অ্যাপ্লাইং লাইট রেডিয়েশন অ্যাক্রস J2, অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ, J1 J3 ফরওয়ার্ড বায়াস, J2টা রিভার্স বায়াস ছিল। এবার এই J2 জাংশনে লাইট ফেলা হয়, লাইটের রে ফেলা হয়। লাইটের রে ফেললে এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেটেড হয়, তার ফলে এই রিভার্স বায়াস জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়। তাহলে স্যার এই ফটোডায়োড হিসাবে কাজ করে অনেকটা সেরকম আর কি। লাইট ফেললে এখানে এখানকার জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হয়। ক্লিয়ার? তখন এসসিআর অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট ক্যারি করে। আর যখন ক্যাথোডের রেসপেক্টে গেটে সিগন্যাল দিয়েছিলে প্রথম ক্ষেত্রে আর কি, রাইট, তখনও কিন্তু এই সিগন্যালটা এই J2টাকে ফরওয়ার্ড ব্যাস করেছিল, তখন কারেন্ট গেছিল। আমার টার্গেট হচ্ছে J2টাকে ফরওয়ার্ড ব্যাস করবো। ক্লিয়ার? এই কারো কোনো ডাউট আছে? By applying light radiation across junction J2. Is clear? হ্যাঁ স্যার। বাকিরা? তার মানে অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ রেখে এখানে লাইট ফেলবো এই জাংশনটাতে, তাতে কি হবে, অ্যানোড থেকে কারেন্ট করে যাবে, রাইট? তারপরে একবার যখন অন হয়ে গেল তাহলে তোর লাইটের কোনো কাজ নেই, এ তো অনই থাকবে যতক্ষণ না এটাকে অফ করছো। এসি হলে আলাদা করে অফ করার দরকার নেই, কিন্তু ডিসি হলে আলাদা করে অফ করার দরকার আছে। এইটাকে বলা হয় this type of SCR, when light radiation is used for making the SCR in on condition, this type of SCR is called laser. Laser সংক্ষেপে LASCR উচ্চারণটা করা হয় লেসার, লাইট অ্যাক্টিভেটেড সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। Due to these free carriers created at the J2, and it is also forward biased. This type of SCR is mainly used in high voltage transmission line, in high voltage system, oblique the high voltage system. খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, পাওয়ার সিস্টেমের খুব অ্যাপ্লিকেশন এই টাইপ অফ SCR। 400 কিলোভোল্ট লাইন, 132 কিলোভোল্ট লাইন, তোমাকে SCR দিয়ে কনভার্সন করতে হচ্ছে পাওয়ার। এসি থেকে ডিসি করবে, আমরা তো ডিসি ট্রান্সমিট করি। কেন ডিসি ট্রান্সমিট করি কেউ একজন বলো?
এই স্যার এফেক্টিভ রেজিস্ট্যান্স কম হয় বলে লসেসটা কম হয়। লসটা কম হয়, লসেসের থেকে বড় কথা তোমার ভোল্টেজ ড্রপটা কম হয় লাইনের অ্যাক্রসে, করোনা লস থাকে না। ওই লস থাকে না, তারপরে ওই স্কিন এফেক্ট ফেনোমেননটা থাকে না, তাই তো। ডিসির যে ডিসঅ্যাডভান্টেজ গুলো রয়েছে আর কি, এসি গেলে ইম্পিডেন্স আসে, আর ডিসি গেলে শুধু রেজিস্ট্যান্স পার্টটা আছে, ইন্ডাকট্যান্স থাকে না। তার ফলে ট্রান্সমিশন লাইনের অ্যাক্রসে করোনা লস, তারপরে তোমার যে লসেস গুলো হয় ওই লসেস গুলো হয় না আর কি, তার মানে স্কিন এফেক্ট হয় না ইত্যাদি ইত্যাদি। সেখানে এসি থেকে ডিসি করতে গেলে এই লেসার দিয়ে রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়। তোমরা কি রেকটিফায়ার শুরু করেছো পড়া? হ্যাঁ স্যার পড়াচ্ছে তো। হ্যাঁ, কেন হাই ভোল্টেজ লাইনে এসসিআর ক্যাড ইউজ করা হয়? কারণ ধরো এই যে অ্যানোড পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড, কত লাইনে সোর্সটা কত আমার 400 কিলো ভোল্ট সোর্স, তাহলে অ্যানোডটা হচ্ছে 400 কিলো ভোল্ট প্লাস, ক্যাথোডটা হচ্ছে 400 কিলো ভোল্ট মাইনাস, এসি সাপ্লাই। এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল, 400 কিলো ভোল্ট। ভাবো এসসিআর এর সাইজটা কত বিশাল সাইজের এসসিআর। ক্যাথোডের রেসপেক্টে গেটে ভোল্টেজ দিতে হবে। এই বড় এসসিআর এর ক্ষেত্রে গেট কারেন্টটা কত? ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার, ইভেন ইট ইজ ইন দ্য মিলিয়ামস। যেহেতু এত বড় এসসিআর আমি 1 অ্যাম্পিয়ারই ধরলাম, রাইট? তার মানে এর রেসপেক্টে এখানে সাপ্লাই দিতে গেলে এখানে একটা তার জুড়তে হবে, তার জুড়ে একটা লো ভোল্টেজ সোর্সের সঙ্গে জুড়বো মাইনাস, তার প্লাসটাকে গেটে দেব, তখন ক্যাথোডের রেসপেক্টে গেট পজিটিভ হবে। ঠিক আছে, ধরো 5 ভোল্ট বা 6 ভোল্ট লাগলো আর কি। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে 400 কেবি লাইনের সঙ্গে তুমি একটা তার জুড়ছো, 400 কেবি লাইনের সঙ্গে একটা তার জুড়ছো, যে কি হ্যান্ডেল করছে 5 ভোল্ট। ইজ ইট প্র্যাকটিক্যাল? জুড়তে পারবে? 4 ভোল্ট লাইন 4 ভোল্ট ক্যারি করতে 5 ভোল্ট ক্যারি করতে পারে একটা তার, সে কিনা 400 কিলো ভোল্ট লাইনের সঙ্গে জুড়তে পারবে? না স্যার হয় না। হয় কি? তার ফলে ডাইরেক্ট কানেক্ট করতে হবে এমন সিস্টেম ইউজ করা হয় না, কন্ট্যাক্টলেস রেডিয়েশন ফেলে গেটে সিগন্যাল দেওয়া হয়। ইজ ইট ক্লিয়ার? দিস ইজ বিকজ very high voltage system is difficult to connect the lead at cathode terminal, which is at a voltage level of say 400 kilovolts, to apply very small voltage pulse at the gate with respect to cathode. Clear? Clear, sir. Bakira? ইয়েস স্যার। Hi, Bakira? হ্যাঁ স্যার ক্লিয়ার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আর কি, অনেক সময় জিজ্ঞেস করে যে শেয়ার কি কেন লেসার কেন হাই ভোল্টেজ সিস্টেম ইউজ করা হয়। একটাই কারণ যে আমার কোনো প্রভিশনই নেই, অর্থাৎ স্মল ভোল্টেজ যে তার দিয়ে দেবো সেটা 400 ভোল্ট 132 কিলো ভোল্টের সঙ্গে জুড়তে পারি। প্রথমত সোল্ডারিং করাটাই তো ডিফিকাল্ট, আর সোল্ডারিং করলে ওর যে ভোল্টেজ স্ট্রেস যেটা তাতেই তো তার মেল করে যাবে। এই ভোল্টেজের স্ট্রেস ইজ এ ডেঞ্জারাস থিং। তুমি যদি এই 400 কিলো ভোল্ট লাইনটাকে, একটা লাইন লাইভ লাইন, তাকে হাত দিয়ে ধরে যদি ঝোলো হ্যাং করো, তা তোমার কি কিছু হওয়ার কথা? ঠিক? নো স্যার। কারণ ছুললে তো কিছু হবে না। না, কেন হবে না? স্যার নিচে হচ্ছে এয়ার থাকবে, তো এয়ারের ইনসুলেশন থাকবে, তো মানে ডিফারেন্সটা খুব বেশি হবে না ভাই। কি বলে কমপ্লিট পাথ পাবে না, কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ হ্যাঁ, পাত পাবে না। আমরা তো ও তোমার বডিকে আর্থের সঙ্গে যুক্ত হবে, বা অন্য কেউ গাছের ডাল তোমার পায়ের পাতার পায়ের সঙ্গে লাগতে হবে,
কিছু একটা হ্যাঁ, স্যার, আর্ট সেটাই। কানেক্টেড হবে, অথবা কেউ তোমাকে ধরতে হবে বা কোনো তারের সঙ্গে তোমার পা জুড়তে হবে, যে তারটা কি কানেক্টেড উইথ দ্য আর্থ। কিন্তু তুমি কি ঝুলতে পারো 400 কিলোভোল্ট লাইনে? পারো না, কারণ যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তোমার বডির স্কিনের উপরে অ্যাকুমুলেটেড হবে। কারণ আমরা জানি যে চার্জটা সবসময় আউটার সারফেস অফ দ্য অবজেক্টে থাকে। পড়ো নি তোমরা হাই ভোল্টেজে যে একটা স্পেয়ার যদি থাকে তাহলে চার্জটা সবসময় আউটার সারফেসে থাকে। তোমার স্কিন পুরো মানে পুরো একদম তখনই বডি বার্ন হয়ে যাবে আর কি, ডিউ টু হাই ভোল্টেজ স্ট্রেস। ওই জন্য যারা লাইভ লাইনে কাজ করে তারা একটা স্পেশাল জ্যাকেট পরে নেয়, যাতে ওই চার্জটা জ্যাকেটের উপরে থাকে আর কি, তার বডিতে না যায় আর কি। তখন স্পেশাল জ্যাকেটের বাইরে অনেক সময় করতে হয়, হাই ভোল্টেজ সাইড লাইনে ঝুলে ওদের সে কোমরের সঙ্গে হুক করে দিয়ে, ট্রান্সমিশন লাইনের সঙ্গে হুক করে দিয়ে ওরা কাজ করে 132 কিলোভোল্ট লাইনে আর কি। কিন্তু স্পেশাল পোশাক থাকে যেখানে চার্জটা পোশাকের উপরের দিকে থাকে আর কি। ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন অবধি যে তিনটে মেথড বললাম তার মধ্যে শুধু 3 নম্বর মেথডটা ইউজ হয় ইন হাই ভোল্টেজ সিস্টেম, আর বাকি দুটোই এক আধ। আচ্ছা, তোমাদের কানে কি একটা আওয়াজ যাচ্ছে কিছুক্ষণ বাদে বাদে? হ্যাঁ স্যার, আসছে তো। এই তো দেখে এটা কি একটা হ্যাঁ স্যার। ম্যালিসিয়াস ওয়েবসাইট বলে কি একটা আসছে, আমি ওকে ডাকতে হবে আর কি, ভীষণ বিরক্তিকর আর কি। এনিহাউ, এই যে ফোর্থ মেথড অফ টার্নিং অন, এটাই অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ইউজ হয়। কি বলা আছে যে কমনলি ইউজ মেথড is called gate triggering method. That is, anode is made positive with respect to cathode. A positive voltage in the form of a pulse এখানে লেখা আছে with a specified thickness or width is applied at gate with respect to cathode, যেটা আমি ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ানোর সময় প্রথমে বলেছিলাম। এটাকে বলা হয় গেট ট্রিগারিং মেথড। Clear? Anode is made positive with respect to cathode, and the positive voltage is applied at cathode with respect to gate in the form of a pulse of certain width. এই যেরকম তুমি যদি শুধু এরকম পালস দিতে, তাকে আমরা কি পালস বলি? ইম্পালস। ইম্পালস বলি। ইম্পালস, ইয়েস স্যার। ওরকম পালস দিলে হবে না। সেই পালসটা আমি এখানে, এটা তো অ্যাক্সিস, এখানে অ্যাক্সিসে দেওয়া রয়েছে বলে দেখাচ্ছি, এইখানে দিতাম আর কি, এখানে একটা দিয়ে এখানে আরো দিতাম। কিন্তু ওইটুকু পালস দিলে গেটটা ট্রিগার হবে না, একে কিছুক্ষণ পালস দিয়ে রাখতে হবে, তারপরে অফ করতে হবে। তার কারণ এসসিআর কে যদি অন করতে হয়, খুব ভালো করে বুঝবে, এসসিআর এর অনেক ইন্টারেস্টিং জিনিস আছে বোঝা। ধরো অ্যানোড ইজ পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড, ক্যাথোডের রেসপেক্টে গেটে সিগন্যাল দিয়েছো, রাইট? দিলে এসসিআরটা অন হয়েছে, এটা দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে। তাহলে একটা মিনিমাম কারেন্টে যাওয়ার পর তুমি গেটটাকে সরাতে পারো, সেই মিনিমাম কারেন্টটাকে কি কারেন্ট বলি? হোল্ডিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট। It is the minimum current required to keep the device in, or to keep the device in on condition, or hold the device in on condition. Clear? It is the minimum current required to devise the SCR to keep the device in on condition. It is called holding current. তার মানে আমি ডিভাইসটাকে অন করব, ডিভাইসটাকে পালস দিলাম, অন করব, পালসটাকে কিছুক্ষণ ধরে রাখবো, কারেন্টটা মিনিমাম কারেন্টে পৌঁছবে, হোল্ডিং কারেন্টে, তারপরে পালসটাকে জিরো করবো। তার জন্য একটা স্পেসিফাইড থিকনেস বলা হয়, একটা মিনিমাম থিকনেস বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সবাই ক্লিয়ার? এই কতজন ক্লাস করছো মোটামুটি?
হ্যালো, নজর। আরে সর্বনাশ, ভাবো অবস্থা। যাই হোক, এই 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 দেবমাল্য, তুমি এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিও, ঠিক আছে? এই আসো কি? স্যার না, ও ক্লাসে নেই। তাহলে তোমাদের মধ্যে কে নেবে একজন বলো। স্যার আমি দিয়ে দেবো। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে ওকে একটু পাঠিয়ে দিও। ও বেশ ঠিক আছে। প্রতিদিনই ক্লাস অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে নিজে তারপর থাকে না। এনিও, হ্যাঁ, তাহলে কেন পালসটা একটা সার্টেন উইথ রাখতে হয় সেটা বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা সার্টেন উইথ অবধি এটা মেনটেন করতে হয়। এই 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 যে অ্যাটেন্ডেন্সটা নেবে ওটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও তো আজকে, যেহেতু 8-9 জন, আমি নিজে রেখে দিই, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, ক্লাস শেষ হলে পাঠিয়ে দেবেন। তার জন্য এই পালসটা কিছুক্ষণ রাখতে হয়, যাতে মিনিমাম কারেন্টটা হোল্ডিং কারেন্ট। এখন ধরো হোল্ডিং কারেন্টটা 4 মিলিঅ্যাম্পস, তাহলে 4 মিলিঅ্যাম্প এসসিএফ দিয়ে যেই ফ্লো হলো পৌঁছে গেল, তখন আমি গেট পালসটা সরাতে পারি অথবা লাইট রেটা উইথড্র করতে পারি। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যেটাকে আপনি হোল্ডিং কারেন্ট বলছো ওটাকে ল্যাচিং কারেন্ট বলে না? হোল্ডিং কারেন্টের কনসেপ্টটা অফ করার টাইমে আসে না? না না, আসছি শুনুন, এবার সেটাই বলতে যাচ্ছি আর কি। ওই যে সে কারেন্টটা ধরো 4 অ্যাম্পস, 4 মিলিঅ্যাম্পস হোল্ডিং কারেন্টটা। হোল্ডিং কারেন্ট হলেই তোমার ডিভাইসটা গেট পালস, ইউ ক্যান উইথড্র দ্য গেট পালস আর ইউ ক্যান উইথড্র দ্য লাইট রে, সো দ্য ডিভাইস উইল কিপ ইন অন কন্ডিশন। ক্লিয়ার? কিন্তু কেউ রিস্ক নেয় না, যারে যদি ডিভাইসটা অফ হয়ে যায়। তার জন্য হোল্ডিং কারেন্টটা যদি 4 মিলিঅ্যাম্পস হয়, ওটাকে ধরো লোকে 5 মিলিঅ্যাম্পস বা 5 পয়েন্ট সামথিং বা 4.5 মিলিঅ্যাম্পস ডিজাইন করে, যাতে পালসটা এতক্ষণ ধরে রাখবো যাতে ওই কারেন্টটা হোল্ডিং কারেন্টের থেকে একটু বেশি হয়, ফর কনফার্মেশন যে ডিভাইসটা অন হবেই। দিস কারেন্ট ইজ কল্ড দ্য ল্যাচিং কারেন্ট। দ্যাট ইজ, ল্যাচিং কারেন্ট ইজ স্লাইটলি গ্রেটার দ্যান দ্য হোল্ডিং কারেন্ট। ক্লিয়ার? যে কোশ্চেনটা করেছিলে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর অফ করার সময় তোমাকে ল্যাচিং কারেন্টের নিচে হলে হবে না, ইট শুড বি বিলো দ্য হোল্ডিং কারেন্ট। আর তুমি সার্কিট ডিজাইন স্যার ওই পালস উইথটা আর কি স্যার, ওই পালস উইথটা আমি স্যার মানে একদম মানে জিরো রাখছি না, একটু রাখছি, মানে হচ্ছে যাতে ওটা করে মানে ভোল্টেজ মানে ওই কারেন্টটা যাতে হোল্ডিং কারেন্টকে পেরিয়ে ল্যাচ কারেন্ট যেতে পারে, ল্যাচিং কারেন্ট যেটা। না, অ্যাটলিস্ট হোল্ডিং কারেন্টে তো যেতে পারেই, তাতেই আমার হয়ে যায়। কিন্তু আই উইল নট টেক রিস্ক, সেফটি রাখবো আমি, যাতে কোনোভাবেই ওটা আবার অফ না হয়ে যায়। কনফার্ম এটা আমার অন থাকবেই। ক্লিয়ার? তুমি হোল্ডিং কারেন্টে রাখলেও কিছু সে হতো না, কিন্তু অফ করার সময় যে বলছিলে হোল্ডিং কারেন্টের নিচে গেলেই অফ হয়ে যাবে, ল্যাচিং কারেন্টের নিচে গেলে অফ হবে না। তার জন্য হোল্ডিং কারেন্ট ইজ স্লাইটলি লেস দেন দ্য ল্যাচিং কারেন্ট। ইজ ইট ক্লিয়ার? এবার ধরো অ্যানোড পজিটিভ, অ্যানোডে এই পজিটিভ সাইকেল, নেগেটিভ সাইকেল, অ্যানোড পজিটিভ রেসপেক্ট টু ক্যাথোড। এই ইনস্ট্যান্টে গেট পালসটা দিয়েছো, তাহলে ডিভাইসটা এখান থেকে অন হবে। তার মানে এস এর আউটপুটে আমি উইল গেট দিস ভোল্টেজ, উইল গেট দিস ভোল্টেজ, তার মানে আমি এই ওয়েভ ফর্মটাকে পাবো। এবার গেট পালসটা যদি আমি এখানে দিতাম, তাহলে আমি এই ভোল্টেজটা, এবার নেক্সট সাইকেলে গিয়ে আবার ওই ভোল্টেজটা, আমি যদি প্রত্যেকবার আমার এই আলফাটাকে বলে ফায়ারিং অ্যাঙ্গেল, আমি এখানটা ফায়ার করি এসটাকে, তার মানে এই ইনস্ট্যান্টে গেট পালস অ্যাপ্লাই করি, তাহলে এই ভোল্টেজ পাবো। নেক্সট পজিটিভ সাইকেলে আবার এরকম একটা পাবো, তার একটা অ্যাভারেজ ভোল্টেজ আছে, আমি আউটপুটে ডিসি পাবো। এবার যদি ফায়ারিং অ্যাঙ্গেলটাকে ভেরি করি, তাহলে এই এরিয়াটা ভেরি করবে, এই হ্যাজ এরিয়াটা। যত আলফা কমাবো ভোল্টেজটা বাড়বে, যত আলফা বাড়াবো তত ভোল্টেজ কমবে। যদি 180 করি ভোল্টেজ 0। কারণ এটা প্রুভ করা যায় যে এই ভোল্টেজটা
সরি, এটা cos 90, এটা 90। এক মিনিট দাঁড়াও, ওটা এসছের ক্ষেত্রে তো এক মিনিট দাঁড়াও, cos 90 এক মিনিট দাঁড়াও, cos 80 কত হয়? -1। -1। তাহলে এক মিনিট দাঁড়াও, আমি যদি cos 0 করি এখানে, এটা cos 90 না মিলছে না তো, cos 80 -1 না না না, ওটা না, এটা হচ্ছে 0.17 হয় স্যার। এটা প্রুভ করা যায়, ইট ইজ প্রপোর্শনাল টু 1 প্লাস cos আলফা। ডেরিভেশন তোমাদের এখন শুরু হয়নি, অন্য পার্টে যে আউটপুট যে ডিসি ভোল্টেজটা হয় সেটা ইজ প্রপোর্শনাল টু 1 প্লাস cos আলফা। তাহলে আর সেটাই তো cos 180 আর 1 - 1 0 হয়ে যাচ্ছে। cos, এইবার ধরো এটা যদি তোমার 0-তে ফায়ার করো তাহলে ইট ইজ প্রপোর্শনাল টু 2 ইন্টু Vm, এটা যদি পিক ভ্যালু হয়, রাইট? যদি 180 করো তাহলে এটা 0 হয়, কোন হচ্ছে n80 -1 -1 + 1 0, রাইট? তাহলে cos 180 করলে -1, cos 180 কি হয়? 0, সরি, cos 180 কি হয়? আবার -1 হয় স্যার, cos 180 -1। ঠিক, তাহলে -1 আর +1 মিলে কি হয়? 0। হ্যাঁ স্যার। সিমিলারলি 360 তে এখানটা চলে আসে, রাইট? এইবার দেখো, এই ফায়ারিং অ্যাঙ্গেলটাকে যদি কন্ট্রোল করি তাহলে আউটপুটের ভোল্টেজটা ভ্যারি করে, নট অনলি ভ্যারি করে, এটা নেগেটিভ হয়ে যায় আর কি। ক্লিয়ার? cos 1 প্লাস আর cos, এটা 1 প্লাস, এক মিনিট, 1 প্লাস আলফা cos 90 0, cos 180, ঠিক আছে। দেখো 1 প্লাস cos আলফা তো, রাইট? তাহলে আলফা যদি 90 হয়, cos 90 0, শুধু 1টা থেকে যায়, ওটা লেখা যায় Vm/π 1 প্লাস cos আলফা। ক্লিয়ার? ইয়েস স্যার। আউটপুটের এক্সপ্রেশনটা হয় Vm/π ইনটু 1 প্লাস। ওকে স্যার, ওকে স্যার। এইবার দেখো পুরোটা মিলে যাচ্ছে, cos 90 তে এত, cos 180 তে এত, cos 270 তে এত, cos 360 তে এত। ক্লিয়ার? তার মানে আমি যদি আলফাটা ভ্যারি করি আপ টু cos 180, ইট ইজ পজিটিভ। বিফোর 180, 180 তে 0, cos -1। সিমিলারলি cos যদি, বাট ওর পর হলে তো হচ্ছে ওই 0ই থাকবে না স্যার, এক মিনিট দাঁড়াও, ওর পরে তো আর পালসটা দিয়ে লাভ নেই। এক মিনিট দাঁড়াও আর কি, এক মিনিট দাঁড়াও, এটা হচ্ছে cos 180 তো, cos 180 কত হয়? এটা 0 হয়ে গেল। cos 180 -1 +1 -1 0, তাই তো? হ্যাঁ স্যার, 1 প্লাস cos আলফা, সেটাই তো। 1 প্লাস cos আলফা, ঠিক আছে। এইবার এর ফলে কি বললে যে এরপরে দিয়ে লাভ নেই কেন? হ্যালো, হ্যাঁ স্যার, এর পরে হলে তো আলফাটা আমি ভোল্টেজটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে না, নেট যেটা ভোল্টেজ, নেট ভোল্টেজটা আউটপুটে নেগেটিভ হয়ে যাবে। তার মানে এই 0 থেকে <80, এই পোর্শনটাকে বলা হয় রেকটিফায়ার অপারেশন বা কনভার্টার, আর এখানে গেলে ওইটা হয়ে যায় ইনভার্টার। ইনভার্টার, ইয়েস স্যার। ইনভার্টার, তার জন্য আলফা গ্রেটার দ্যান 180 হয়ে গেলে এটা ইনভার্টার মোডে কাজ করে, রাইট? এনিহাউ, আমার টার্গেট হচ্ছে বাই কন্ট্রোলিং আলফা we can vary the magnitude of the output voltage, also the
পোলারিটি অফ দ্য আউটপুট ভোল্টেজ। ক্লিয়ার? এই মেথডটাই নর্মালি ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ এসসিআর। স্যার বলছি আমাদের 6:30 থেকে ক্লাস আছে, আজকে এই পর্যন্ত থাকবে? ঠিক আছে, রাখো। এই তোমরা এই আচ্ছা একটা কাজ করো, তো দাঁড়াও, নেই, 1 মিনিট একটু দাঁড়াও। এই রোল নাম্বারগুলো একটু বলে যাও এক এক করে।